হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার হাফিজ স্বাগতম জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমিও চ্যানেলে। আজকে আমি হোমিওপ্যাথিক ম্যাটারমেডিকার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হাইড্রোফোবিনাম নিয়ে আলোচনা করব। আজকে হাইড্রোফোবিনামের প্রথম পর্ব, যেখানে স্ট্রোক নিয়ে আলোচনা করব। এর পরবর্তী পর্বগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এই হাইড্রোফোবিনাম আমাদের শরীরে কিভাবে ক্রিয়া করে থাকে এবং কোন কোন ক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনাম প্রয়োগ করতে পারি, চলুন এ বিষয়ে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক হাইড্রোফোবিনাম মানুষ শরীরে কোন কোন অর্গানে কাজ করে। মেইন অ্যাকশন, হাইড্রোফোবিনামের মেইন অ্যাকশন হচ্ছে নার্ভাস সিস্টেম। এছাড়াও রয়েছে থ্রট বা গলনালী, সেক্সুয়াল অর্গান। হাইড্রোফোবিনাম সেক্সুয়াল অর্গানে অভূতপূর্ব রেজাল্ট দেখায়। আরেকটি হচ্ছে এক্সট্রিম সেন্সিটিভনেস অফ সেন্স, অর্থাৎ ইন্দ্রিয়ের অতি সংবেদনশীলতা এই হাইড্রোফোবিনামে কাজ করে থাকে। এখন নার্ভাস সিস্টেমে আমরা জানি জলাতঙ্ক রোগ যখন হয় তখন নার্ভাস সিস্টেমে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আর এই হাইড্রোফোবিনাম কি থেকে তৈরি করা হয় এটা আপনারা সকলেই জানেন। আমি অনলাইনে এই বিষয়গুলো দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমাদের ওষুধগুলো প্রয়োগ করতে হয়। এই ভিডিওটি হয়তো অনেকেই দেখবেন, যার কারণে আমি ওষুধের উৎস এখানে দিচ্ছি না। আপনারা দেখবেন জলাতঙ্ক রোগে যে সকল লক্ষণ দেখা যায় ওই সকল লক্ষণ হাইড্রোফোবিনামের লক্ষণের সদৃশ। এই জলাতঙ্ক রোগের যে ভাইরাস রয়েছে র্যাবিস ভাইরাস, এই র্যাবিস ভাইরাস সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। তাদের এই নার্ভাস সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্ট হয়। এই নার্ভাস সিস্টেমের ইফেক্টের কারণে তারা একদম উগ্র হয়ে থাকে। তো নার্ভাস সিস্টেমের যে রোগগুলো রয়েছে এই রোগগুলো এই হাইড্রোফোবিনামের মাধ্যমে আমরা চিকিৎসা দিতে পারি। এখন দেখি নার্ভাস সিস্টেমে কি কি রোগ হয়। নার্ভাস সিস্টেমের প্রধান দুটি অংশ, একটি হচ্ছে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অধিকাংশ রোগেই আমরা এই হাইড্রোফোবিনাম দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। এখন দেখি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি রোগ হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটি প্রধান অঙ্গ, একটি হচ্ছে ব্রেইন, আরেকটি হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড এবং ব্রেনের যাবতীয় রোগ হাইড্রোফোবিনামের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এখন আমরা দেখব সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি রোগ হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে রোগগুলো রয়েছে তাদের মধ্যে স্ট্রোক, এই রোগটি একটি ঝুঁকিপূর্ণ এবং যত দিন যাচ্ছে এই স্ট্রোক রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তো এই স্ট্রোক আমাদের বর্তমান সমাজে অনেক বেশি ঘটে থাকে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মৃত্যুমুখী একটি রোগ। এই স্ট্রোক করার পূর্ব মুহূর্তে যদি আমরা হাইড্রোফোবিনাম প্রয়োগ করতে পারি তাহলে কোনো রোগী স্ট্রোক করবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাইড্রোফোবিনাম কিভাবে কাজ করবে? তো স্ট্রোক করার আগ মুহূর্তে যে যে লক্ষণগুলো আমরা পাই সেগুলো সবগুলোই হাইড্রোফোবিনামের মধ্যে রয়েছে। এক্ষেত্রে আমাদের বিচক্ষণতার সাথে একজন ডাক্তার অবশ্যই চিকিৎসা দিবেন হাইড্রোফোবিনাম সিএম দিয়ে। হাইড্রোফোবিনাম সিএম, এখানে হাইড্রোফোবিনাম সিএম প্রয়োগ করতে হবে। যদি আমরা হাইড্রোফোবিনাম সিএম প্রয়োগ না করে নিম্ন শক্তি প্রয়োগ করি সেক্ষেত্রে জটিল সমস্যা হতে পারে। এবং স্ট্রোক করার আগ মুহূর্তে যে লক্ষণগুলো আমরা পাই এই লক্ষণগুলো আমি এখন আলোচনা করব। স্ট্রোক করার সময় প্রধান লক্ষণগুলো হলো হাত ও পায়ের দুর্বলতা অনুভব করা, মুখমণ্ডল বেঁকে যাওয়া, কথা অস্পষ্ট হওয়া এবং দুই হাতের প্রেসারের ব্যাপক ব্যবধান থাকা। স্ট্রোক করার পরে প্রতি 1 সেকেন্ডে ব্রেনের 32,000 নিউরন নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের উচিত খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া। স্ট্রোক করার আগ মুহূর্তে ডাক্তারবাবু যে কাজটি করবেন সেটি হলো স্ট্রোক করার আগ মুহূর্তে আপনাকে দুই হাতের প্রেসার মেপে দেখতে হবে। দুই হাত মেপে দেখে যদি প্রেসারের পার্থক্য 40-এর উপরে যায় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে রোগীটি স্ট্রোকের দিকে যাচ্ছে। যেমন ধরুন একজন ব্যক্তির এক হাতে প্রেসার হলো 200/120, সচরাচর ডান হাতে প্রেসার বেশি থাকে, বাম হাতে কম থাকে। তাহলে বাম হাতে যদি আপনি 80/40 অথবা 120/80 অথবা 140/100 এরকম অসামঞ্জস্যপূর্ণ ডান হাতের প্রেসার এবং বাম হাতের প্রেসার
এরকম যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আপনাকে বুঝতে হবে রোগীটি স্ট্রোকের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় আপনাকে হাইড্রোফোবিনাম সিএম 500 মিলি অথবা 300 মিলি পানির মধ্যে একটি চিকন দানা 10 নম্বর পিল প্রয়োগ করে সেখানে চামচ দিয়ে ভালো করে নেড়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে তার মুখে 1 মিনিট পর পর দিতে হবে। দেখবেন আপনি 10 মিনিটের মধ্যে রোগী ভালো বোধ করবে এবং উঠে দাঁড়াবে। তো এই স্ট্রোক করার আগ মুহূর্তে যদি আমরা হাইড্রোফোবিনাম দিয়ে সুন্দরভাবে চিকিৎসা দিতে পারি তাহলে কোনো রোগী স্ট্রোক করবে না। আমরা যখন হাইড্রোফোবিনাম প্রয়োগ করব অবশ্যই আমাদের কাছে হাইড্রোফোবিনামের উচ্চ শক্তি এবং নিম্ন শক্তি দুইটাই থাকতে হবে। সিএম থাকতে হবে, 200 থাকতে হবে, 0.3 থাকতে হবে এবং উপরে 0/15, 0/18 এই দুইটার পাওয়ার হচ্ছে সিএমের উচ্চ শক্তি, সিএমের থেকেও আরও উচ্চ শক্তি। এই ওষুধগুলো আপনার হাতে থাকতে হবে, তাহলে আপনি স্ট্রোক করার আগ মুহূর্তে রোগীকে ওষুধ প্রয়োগ করতে পারবেন। যদি আপনার কাছে মাত্র একটি পাওয়ার থাকে তাহলে ওষুধ প্রয়োগ করতে যাবেন না। এজন্য প্রত্যেক ডাক্তারের কাছে এই ওষুধের হাইড্রোফোবিনাম ওষুধটির 3টি পাওয়ারই থাকতে হবে, কারণ উচ্চ শক্তি হচ্ছে আমাদের ধারালো অস্ত্রের মতো, এটি খুব দ্রুত ক্রিয়া করে। উচ্চ শক্তি দিয়ে যদি কোনো রোগের অ্যাগ্রাভেশন ঘটে তাহলে ওই ওষুধেরই নিম্ন শক্তি প্রয়োগ করলে তার অ্যাগ্রাভেশন দূরীভূত হয়। তাহলে কোনো রোগীকে উচ্চ শক্তি প্রয়োগ করলে অবশ্যই আপনার হাতে নিম্ন শক্তি থাকতে হবে। তাহলে আপনাকে স্ট্রোক করার আগ মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। স্ট্রোক করার আগ মুহূর্তে অবশ্যই আপনি বিচক্ষণ একজন ডাক্তারকে দেখাবেন, সেটা হোক অ্যালোপ্যাথিক অথবা হোক হোমিওপ্যাথিক। যদি হোমিওপ্যাথিক ডাক্তার দেখান তাহলে আপনার সমাধান মাত্র 10 মিনিটেই হবে। 10 মিনিটের মধ্যে রোগী উঠে বসে আপনার সাথে কথা বলবে। যদি এই ওষুধগুলো থাকে মৃত্যুমুখী একটা মানুষকে তার এই গুরুতর রোগ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এরপরের আরেকটি রোগ এপিলেপসি, খিঁচুনি। এই খিঁচুনি রোগে হাইড্রোফোবিনাম কাজ করে থাকে। মেনিনজাইটিস রোগে হাইড্রোফোবিনাম কাজ করে থাকে। আরেকটি হচ্ছে এনকেফালাইটিস অর্থাৎ মস্তিষ্ক প্রদাহ, এই মস্তিষ্ক প্রদাহে কাজ করে। আরেকটি হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস অর্থাৎ স্নায়ুর আবরণের ক্ষয়, সেক্ষেত্রেও হাইড্রোফোবিনাম কাজ করবে। আলজাইমার ডিজিজ এক্ষেত্রেও কাজ করবে। ব্রেন টিউমার এক্ষেত্রেও কাজ করবে। স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ডে যদি কোনো ইনজুরি হয় সেক্ষেত্রেও কাজ করবে, যেমন পিএলআইডি প্রবলেম। এই পিএলআইডি প্রবলেম অথবা স্পাইনাল কর্ডে যদি কোনো আঘাত পেয়ে জেলগুলো বের হয় সেক্ষেত্রে আপনার হাইড্রোফোবিনাম খুব ভালো কাজ করবে। পার্কিনসন ডিজিজ এক্ষেত্রেও হাইড্রোফোবিনাম কাজ করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।